প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স বা বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব এবং প্যারালালিজম বিটুইন জিন অ্যান্ড ক্রোমোজোম, অর্থাৎ জিন ও ক্রোমোজোমের সমান্তরালতা, এই বিষয় দুটি নিয়ে আলোচনা করব। দুটো একেবারে লিঙ্কড বিষয়, তাই বিচ্ছিন্নভাবে আলোচনা করব না। এর মধ্যে প্যারালালিজম বিটুইন জিন অ্যান্ড ক্রোমোজোম অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ব্রড কোয়েশ্চেন্স আসে। তো আমরা তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে বংশগতির একটা কোয়েশ্চেন হিসেবে তোমরা লিখতে পারো যে বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব কি, হোয়াট ইজ ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। এবং আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো যে জিন ও ক্রোমোজোমের সমান্তরালতা যুক্তিসহ বিবৃত কর। তো প্রথম পার্টটাই আসি, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। 1902 সালে ওয়াল্টার সাটন এবং থিওডোর বোভেরি নামক দুজন বিজ্ঞানী তারা পৃথকভাবে একটা রিলেশন বার করলেন যে ক্রোমোজোমের সঙ্গে মেন্ডেলীয় যে তত্ত্ব, যেখানে ল অফ সেগ্রিগেশন এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই দুটো তত্ত্বের কথা বলা হয়েছিল, তার সঙ্গে ক্রোমোজোমের কি রিলেশন রয়েছে, সেই রিলেশনটা কিন্তু তিনি নির্ণয় করলেন। কারণ মেন্ডেলের তত্ত্ব আবিষ্কৃত হয়েছে এবং তারপরে ফ্লেমিং 1879 ক্রোমোজোম আবিষ্কার করেছেন। কিন্তু হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ক্রোমোজোম অ্যান্ড দ্য থিওরিজ অফ মেন্ডেল, এই রিলেশনটা কিন্তু প্রথম তাত্ত্বিকভাবে উপস্থাপন করেন, তবে পৃথকভাবে সাটন এবং বোভেরি পৃথকভাবে উপস্থাপন করেন 1902 সালে। তো এবং এটা আরও তাদের এই তত্ত্ব আরও নিশ্চয়তা পায় পরবর্তীকালে আরও কয়েকজন বিজ্ঞানীর পরীক্ষার মাধ্যমে, যার মধ্যে ছিলেন মর্গান, ব্রিজেস এবং স্টার্টভ্যান্ট। এইসব বিজ্ঞানীদের কিছু আবিষ্কার, সেগুলো কিন্তু আরও এই তত্ত্বকে পাকাপোক্ত করে। তো এই তত্ত্বের মূল কথাগুলো যেগুলো ছিল সেগুলো আমরা একটুখানি আলোচনা করে নিই। যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, এখানে এই তত্ত্বে বলছেন যে বোথ স্পার্ম অ্যান্ড ওভা মাস্ট ক্যারি অল হেরিডিটারি ক্যারেক্টার্স। সমস্ত শুক্রাণু এবং ডিম্বাণু অবশ্যই বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে। শুক্রাণু এবং ডিম্বাণু বহন করে। আর শুক্রাণু ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমস থাকে। তাহলে তারপর বলা হচ্ছে যে বোথ স্পার্ম অ্যান্ড ওভাম কন্ট্রিবিউটস ইকুয়ালি ইন দ্য হেরিডিটি অফ অফস্প্রিং অর্থাৎ অপত্যের বংশগতিতে ডিম্বাণু এবং শুক্রাণু উভয়ই সমানভাবে কন্ট্রিবিউট করে, অর্থাৎ অবদান রাখে, সমান অবদান রয়েছে। তার মানে 50-50 অবদান রয়েছে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। ক্রোমোজোমস ইন নিউক্লিয়াস মাস্ট ক্যারি হেরিডিটারি ট্রেটস, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমোজোম। তাহলে বংশগত বৈশিষ্ট্য বাহক হলো ক্রোমোজোম, এরা বললেন। তারপর বলছেন ক্রোমোজোমস আর ফাউন্ড ইন পেয়ার্স, অর্থাৎ ক্রোমোজোমগুলো জোড়ায় পাওয়া যায়। এটা মাইক্রোস্কোপে দেখা গেছে, ক্রোমোজোম জোড়বদ্ধ অবস্থায় পাওয়া যায়, লাইক মেন্ডেলিয়ান অ্যালিলস। মেন্ডেল বলছেন যে উপাদানগুলো জোড়ায় থাকে জীবের মধ্যে, বলেছিলেন ফ্যাক্টর বা উপাদান, অর্থাৎ তিনি এটাকেই অ্যালিল বলেছিলেন। তাহলে সেই ক্রোমোজোমও জোড়ায় থাকে। সুতরাং একটা রিলেশন তৈরি করলেন তারা। টু অ্যালিলস আর প্রেজেন্ট অন হোমোলোগাস সাইট অফ হোমোলোগাস ক্রোমোজোম। দুটো অ্যালিল একটা হোমোলোগাস সাইট, অর্থাৎ একটা সমসংস্থ স্থানে থাকে, বা লোসি, যেটাকে আমরা লোকাস বা লোসি বলছি, সেই লোকাসে থাকে অফ হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস সমসংস্থ ক্রোমোজোম, আমরা জানি অ্যালিল কোথায় থাকে, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। তাহলে তারা তাই বলছেন যে দুটো অ্যালিল সমসংস্থ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট সমসংস্থ স্থানে অবস্থান করে। স্পার্ম অ্যান্ড ওভাম হ্যাভ হ্যাপ্লয়েড সেটস অফ ক্রোমোজোম। স্পার্ম এবং ডিম্বাণুতে, শুক্রাণু ডিম্বাণুর মধ্যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম আছে, হুইচ ফিউজ টু রেস্টোর ডিপ্লয়েড স্টেট, যা ফিউজ করে, জুড়ে যায়, গিয়ে ডিপ্লয়েড অবস্থাটাকে আবার ফিরিয়ে আনে, রেস্টোর করে আবার ফিরিয়ে আনে। তাহলে এই যে প্রত্যেকটা জীব ডিপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোম জোড়ায় রয়েছে, কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে হ্যাপ্লয়েড, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম রয়েছে। শুক্রাণু ডিম্বাণুর যখন মিলন হয় তখন ডিপ্লয়েড অবস্থা আসে। হোমোলোগাস ক্রোমোজোমস সাইন্যাপস ডিউরিং মিওসিসের সময় এই সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয়। সাইন্যাপসিস ঘটে, তোমরা জানো, জোড়বদ্ধ হয়, অ্যান্ড গেট সেপারেটেড টু পাস ইনটু ডিফারেন্ট সেলস, এবং
তারপর বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন সেলের মধ্যে প্রবেশ করে, দ্যাট ফর্মস দ্য বেসিস অফ সেগ্রিগেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এবং তারপর বিভাজিত হয়ে ওই জোড়বদ্ধ হওয়ার পর তারপর কি হয়, বিভক্ত হয়, বিভক্ত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম দুটো কোষের মধ্যে চলে যায়। এটাই হচ্ছে বেসিস মানে ভিত্তি ফর সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন। মনে করে দেখো এই পৃথকীভবন সূত্র, তাহলে এই পৃথকীভবনের ভিত্তি আর কি না ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অর্থাৎ স্বাধীন বিন্যাস। পৃথকীভবন এবং স্বাধীন বিন্যাসের ভিত্তি হলো এই যে ক্রোমোজোমগুলো মিওসিসের সময় জোড়বদ্ধ হওয়া এবং তারপর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন কোষের মধ্যে প্রবেশ করা। এছাড়াও আরো আরো যে দুটো তারা বলেছেন সে দুটো বলি, যে কোনো জীবের সারা জীবন ধরে ক্রোমোজোমের সংখ্যা এবং তার আকার একই রকম থাকে। কোনো জীবের সারা জীবন ধরে, বা আমরা সারা জীবন বলবো না, জেনারেশন আফটার জেনারেশন, মানে তার প্রত্যেকটা জনুতে ক্রোমোজোমের সংখ্যা এবং তার আকার অবিকৃত থাকে, অপরিবর্তিত থাকে। এটা একটা এই তত্ত্বের মধ্যে বলা হলো। আর বলা হলো যে কখনো ক্রোমোজোমের সংখ্যা বা জিনের সংখ্যা কখনো হারিয়ে যায় না বা কখনো একসঙ্গে মিশে যায় না। জিনগুলি কখনো পরস্পরের সঙ্গে মিশে যায় না বা কখনো হারিয়ে যায় না জিনগুলো। তাহলে ক্রোমোজোম এবং জিন উভয় কখনো হারায় না বা কখনো মিশে যায় না। তাহলে অর্থাৎ দে আর দ্য ইউনিটস, অর্থাৎ বংশগতির ইউনিট, একক। এই যে কথাগুলো এগুলো সব ক্রোমোজোমীয় তত্ত্ব। এখানে একটা জিনিস আমরা শুধু বলবো যে সাটন এবং বোভেরি তারা কিন্তু বংশগতির একক হিসেবে ক্রোমোজোমকেই চিহ্নিত করেছিলেন। তারা মনে করেছিলেন বংশগতির একক হলো ক্রোমোজোম। পরবর্তীকালে আমরা তো জিনকেই বলছি যে বংশগতির একক। এইভাবে তাদের এই তত্ত্বের দ্বারা তারা উপস্থাপন করলেন যে ক্রোমোজোমের মধ্যেই জিন মানে মেন্ডেলিয়ান ফ্যাক্টর, যেটাকে পরবর্তী সময়ে জিন বলা হচ্ছে, যে মেন্ডেলিয়ান ফ্যাক্টর বা মেন্ডেলীয় উপাদান সেগুলো ক্রোমোজোমেই অবস্থান করছে। এই হচ্ছে সার কথা, যেটা সাটন এবং বোভেরি তাদের ক্রোমোজোমীয় তত্ত্বের মাধ্যমে উপস্থিত করলেন। অর্থাৎ বংশগতির উপাদান ক্রোমোজোমেই অবস্থিত। নিশ্চয়ই ক্রোমোজোমীয় তত্ত্ব বোঝা গেল। এরপরে কতগুলো যুক্তির সাহায্যে আমরা ব্যাখ্যা করলেন যে ক্রোমোজোম এবং জিন হলো পরস্পরের সমান্তরাল। সাটন এবং বোভেরির তত্ত্ব থেকে উঠে এলো এটা, এবং এই তত্ত্বটা, এই যে সমান্তরাল যুক্তি, এটা আরো অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে এই প্যারালালিজম ব্যাখ্যার ক্ষেত্রে। তো আমরা যুক্তিগুলো একটার পরে কতগুলো যুক্তি আমরা পরপর আলোচনা করব এবং সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউনও করে নিতে পারো। প্রথম যুক্তি যেটা আমি বলছি, যে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম এবং জিন মাইটোসিস পদ্ধতিতে, মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম এবং জিন উভয়ই সমভাবে বিভাজিত হয় এবং প্রতিটি অপত্য কোষ সমসংখ্যক ক্রোমোজোম এবং সমসংখ্যক জিন প্রাপ্ত হয়। তাহলে মাইটোসিস পদ্ধতিতে যখন কোষ বিভাজিত হয় তখন অপত্য কোষগুলোর মধ্যে সমান ক্রোমোজোম যায়, তাহলে জিনগুলোরও এবং জিনগুলোও সমসংখ্যক জিন পায়, তাহলে ক্রোমোজোমের জিনে অবস্থিত। এটা একটা যুক্তিটা দাঁড়িয়ে গেল। 2 নম্বর, মিওসিসের সময় অ্যানাফেজ 1 দশায় ক্রোমোজোম সেট দুটি পরস্পর থেকে পৃথক হয়ে এক একটি গ্যামেটে প্রবেশ করে। ঠিক তখনই জীবের চরিত্র নির্ধারক জিন জোড়া অর্থাৎ অ্যালিল পরস্পর থেকে পৃথক হয়ে গ্যামেটে প্রবেশ করে। তাহলে মিওসিসের সময় যেমন ক্রোমোজোমগুলো পরস্পর থেকে পৃথক হয়ে গ্যামেটের মধ্যে প্রবেশ করে, ঠিক তেমনি অ্যালিলগুলো পরস্পর থেকে আলাদা হয়ে জোড়ায় জোড়ায় ছিল আলাদা আলাদা হয়ে গ্যামেটের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ ল অফ সেগ্রিগেশন, পৃথকীভবন ঘটছে। তাহলে এটা হলো 2 নম্বর। 3 নম্বর বলি, মিওসিস চলাকালীন ক্রসিং ওভার ও রিকম্বিনেশনের সময় প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমের মধ্যে যেমন স্বাধীনভাবে খণ্ডাংশের বিনিময় ঘটে, অর্থাৎ ক্রসিং ওভার হয়, ঠিক তেমনি স্বাধীনভাবে সকল প্রকার সমন্বয়ে জিনগুলি গ্যামেটের মধ্যে বিন্যস্ত হয়, অর্থাৎ কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়।
চার নম্বর, ক্রোমোজোম ও জিন উভয়ই গঠনগত পরিবর্তনের সাথে সাথে জীবের বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে। যদি ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে, জিনের যদি কোনো পরিবর্তন ঘটে, দ্যাট মিনস মিউটেশন যদি হয়, তাহলে জীবের যে বৈশিষ্ট্য তারও পরিবর্তন ঘটে। তাহলে একটা ক্রোমোজোমের পরিবর্তন এবং হলে যেমন বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, জিনের পরিবর্তন হলেও বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে। তাহলে প্যারালালিজম আমরা পাচ্ছি, সমান্তরাল একটা গুণাবলী পাচ্ছি। 6 নম্বর, ডিপ্লয়েড জীবের প্রতি কোষে যেমন 2 সেট ক্রোমোজোম থাকে, তেমনি প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের জন্য এক জোড়া জিন বা অ্যালিল থাকে। তাহলে ডিপ্লয়েড জীবে যেমন জোড়া জোড়া ডিপ্লয়েড সেট ক্রোমোজোম, জোড়া জোড়া ক্রোমোজোম থাকে, তেমনি অ্যালিলও সবসময় জোড়া জোড়া থাকে। তাহলে এই যে যুক্তিগুলো বলা হলো, এই যুক্তিগুলোর ভিত্তিতে নির্দিষ্ট করে বলা যায় যে জিন এবং ক্রোমোজোম সমান্তরাল বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ ক্রোমোজোমই জিন বহন করে। তাহলে আশা করি তোমরা এটা একটু নোট ডাউনও করে নিয়েছো এবং খুবই ইম্পর্টেন্ট, আগেও বলেছি, খুব ভালো করে এটা পড়বে, কারণ এটা ব্রড কোয়েশ্চেন হিসেবে আসে।